ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের সিদ্ধান্ত। এদিকে ভারতকে উভয় সংকটে ফেলেছেন শেখ হাসিনা। জানাবো বিএনপির সমাবেশ আজ, প্রধান অতিথি তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে 2 ঘন্টার মধ্যে পাসপোর্ট দিল অধিদপ্তর, আটকে ছিল 4 বছর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের সিদ্ধান্ত। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে রাষ্ট্রপতি সহকারী প্রেস সচিব এস.এম. রাহাত হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। পরে রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন 3 বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকার একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতির সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঠিক করতে বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, 3 বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর আগে সন্ধ্যা 6টা 7 মিনিটে সেনাবাহিনীর একটি কোস্টার বাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন বঙ্গভবনে প্রবেশ করেন। এর ঠিক 1 ঘন্টা 33 মিনিট পরে সন্ধ্যা 7টা 40 মিনিটে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা একটি গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। বহরে 10টির বেশি গাড়ি ছিল। এরপরে শুরু হয় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক শেষে রাত 12টায় বঙ্গভবন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বের হয়ে আসেন, আর 3 বাহিনী প্রধানরা রাত 12টা 10 মিনিটে বঙ্গভবন থেকে বের হন। ভারতকে উভয় সংকটে ফেলছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেছেন। বিমানে দিল্লি গেছেন তিনি। তার অবতরণে যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না। সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকেও বসেছিল। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি। দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছে, সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা catch-22 সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে। একথা মনে করার যথেষ্ট কারণ আছে। আর এই বিপদটা আসছে 2 দিক থেকে। 1, ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে, আর 2, বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকে বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে। যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতীয় দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ। আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লি কি করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। দিল্লিতে বর্তমানে অন্য আরেকটি মতবাদ হলো, ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ হাত গুটিয়ে থাকে তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত, এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে। সরকারিভাবে ভারত অবশ্য এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়ে এগোচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে
ফেলছে তাতে কোনো সংশয় নেই। শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে এই যুক্তিগুলো কি, এই প্রতিবেদন সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সোমবার বিকালে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়েও তখন চরম অনিশ্চয়তা, ঢাকায় ভারতের হাই কমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ যে মেসেজ করেছিলেন শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন, জানতে পারছি আপনি কিছু শুনেছেন। সঙ্গে সঙ্গে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতে একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তা তার ওই মন্তব্যে স্পষ্ট ছিল। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক স্মৃতি পট্টনায়ক এই কথাটা আবার বলেছেন একদম চাছা ছোলা ভঙ্গিতে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলেও ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা। ডক্টর পট্টনায়ক যুক্তি দিচ্ছেন, বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা। ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো, তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান। স্মৃতি পট্টনায়ক বলেন, এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেন সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতর ভারত বিরোধিতাকে আরো উস্কে দেবে। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত আবার যুক্তি দিচ্ছেন, 1975-এর পটভূমিতে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী সরকার ভারতে আশ্রয় দিয়েছিল, তার চেয়ে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, তখন যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয়। সেই সময়কার মতো শেখ হাসিনাকে তো আর পাঞ্জারা রোডের একটা ফ্ল্যাটে কার্যত কোনো নিরাপত্তা ছাড়াই রাখা যাবে না। এখন সম্পূর্ণ অন্য ব্যবস্থা করতে হবে। এই পর্যবেক্ষকরা দীর্ঘমেয়াদে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিরুদ্ধে যুক্তি দিলেও সম্পূর্ণ অন্য কথা বলছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। মি শ্রীংলা বলেন, যদি কোনো কারণে ভারতে থাকতে চান তার মর্যাদা সম্মান অনুযায়ী যথাযথ পর্যায়ে তার সঙ্গে আমাদের এঙ্গেজ করতে হবে। এখানে দ্বিতীয় কোনো ভাবনার অবকাশ নেই। সোজা কথায় 15 ইতিহাস ও এতদিনের সম্পর্ককে মাথায় রেখে তার ইচ্ছাকে ভারতের সম্মান দিতে হবে, এটাই তার যুক্তি। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ কমল দত্ত আবার মনে করেন, এখনই স্থায়ীভাবে না হলেও শেখ হাসিনাকে নিয়ে ভারত তার দায়িত্ব এড়াতে পারে না। ডক্টর দত্ত বলেন, যতদিন না তৃতীয় কোনো দেশে নিশ্চিত নিরাপত্তার মধ্যে তিনি আশ্রয়ের নিশ্চয়তা পাচ্ছেন ততদিন পর্যন্ত ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতে রাখা। হর্ষবর্ধন শ্রীংলা মনে করেন, বাংলাদেশ ভারত একটি শান্তিপূর্ণ, প্রগতিশীল ও স্থিতিশীল সরকার চায়, এর মধ্যে কোনো ভুল নেই। আর কোনো দেশই চায় না তার ঘরের দোরগোড়ায় একটি শত্রু ভাবাপূর্ণ সরকার থাকুক। সুতরাং বাংলাদেশের পরবর্তী সরকার যাতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকে তার জন্য যা যা করা উচিত সেটা করা দরকার বলেই মনে করেন তিনি। কংগ্রেস নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর বলেছেন, জামায়াতে যে ভারত বিরোধিতার ইতিহাস তাতে নতুন সরকারে তাতে প্রভাব কতটা হবে সে ব্যাপারে ভারতকে আগেভাগে সতর্ক থাকতে হবে। এমনকি ওই সরকারের উপর চীন বা পাকিস্তানের মতো শক্তিশালী কলকাঠি নাড়াতে চাইবে বলেও মনে করেন মিস্টার থারুর। কিন্তু জামাতের এই তথাকথিত প্রভাব ঠেকানোর জন্য ভারত ঠিক কি করতে পারে সে ব্যাপারে স্পষ্ট দিশা দেখাতে পারেনি তারা কেউ। শ্রী রাধা দত্ত অবশ্য বলেছিলেন, বাংলাদেশে কারা এই মুহূর্তে শেষ কথা বলছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আমরা জানি না, তাদেরকে ভালো করে চিনিও না। আমরা যদি তাদের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক ওয়ার্কিং রিলেশনশিপ চাই তাহলে সবার আগে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এদিকে ভারতে ক্ষমতাসীন বিজেপির ভেতর থেকে কিন্তু বাংলাদেশের প্রতি সফট ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচের বদলে কঠোর দৃষ্টিভঙ্গি নেওয়ার দাবি উঠেছে। পশ্চিমবঙ্গের বিজেপি শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী যেমন প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের উপর এখনই চাপ প্রয়োগ করা দরকার, নইলে সে দেশ থেকে অন্তত 1 কোটি হিন্দু পালিয়ে ভারতে চলে আসতে হবে। শুভ্র কমল দত্ত আরো বলেছেন, 71-এর যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল শরণার্থীর সমস্যা দিয়ে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান সংকটে ভারতের অনেক আগেই সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল, তখন সেটা না হলেও এখন কিন্তু করতেই হবে। ভারত এখন ঠিক কি করছে? মঙ্গলবার বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যে বিবৃতি দিয়েছে তাতে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বিএনপি সমাবেশ আজ, প্রধান অতিথি তারেক রহমান। বিএনপি আজ বুধবার সমাবেশ করবে। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নাকি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তিনি। এতে বলা হয়, তারেক রহমান ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা। সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। খালেদা জিয়াকে 2 ঘন্টার মধ্যে পাসপোর্ট দিল অধিদপ্তর, আটকে ছিল 4 বছর।
হাসিনা সরকারের সময় নবায়নের জন্য দেওয়ার পর আটকে রাখা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাসপোর্ট তার হাতে হস্তান্তর করেছে পাসপোর্ট অধিদপ্তর। উচ্চ পর্যায়ে নির্দেশনা পেয়ে মঙ্গলবার দুপুরে দ্রুতগতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পূর্ণ করে পাসপোর্ট অধিদপ্তর। এরপরে বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করা হয়। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়েছে। 2021 সালের 6 মে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে সেটি আটকে রাখা হয়। সে সময় পাসপোর্ট পেতে একাধিকবার যোগাযোগ করা হলেও তা দেওয়া হয়নি বলে বিএনপি ও খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছিল। হাসিনা সরকার পতনের পরপরই মঙ্গলবার বন্দী অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখানো হয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রপতির আদেশে তার মুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর ওই দিনে বিএনপি নেত্রীর পাসপোর্ট নবায়নের নির্দেশনা দেওয়া হলো। দ্রুত গতিতে মাত্র 2 ঘন্টার মধ্যে তা হস্তান্তরের জন্য প্রস্তুত করে পাসপোর্ট অধিদপ্তর। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, নবায়নকৃত পাসপোর্ট খালেদা জিয়ার প্রতিনিধির কাছে মঙ্গলবার বিকালেই হস্তান্তর করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে জানি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।